আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে, মন্তব্য বেগম খালেদা জিয়ার। ইস্পাত কঠিন ঐক্যে সকল চক্রান্ত নস্যাৎ করে দেবার আহ্বান। ২৮ বছর বিএনপির বর্ধিত সভায় সারা দেশের নেতাদের মিলন মেলা। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি হচ্ছে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের নায়কদের নেতৃত্বে কাল নতুন দলের নাম ঘোষণা। অংশ নিচ্ছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রায় ৪ লাখ কর্মী সমর্থক। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের। সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ। এবং মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে হয়নি তদন্ত কমিটি। পরিচালকের অধীনস্থ কর্মকর্তা দিয়েই খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা দিয়ে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপির বর্ধিত সভায়। পূর্ব ঘোষণা না থাকায় লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়া ছিল তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় চমক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। সেই সাথে বিগত ১৫ বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের প্রতি জানান কৃতজ্ঞতা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সোয়া ৬ মিনিটের লিখিত বক্তব্যে পতিত স্বৈরাচার এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে সবাইকে সতর্ক করে দেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সাথে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদও ছিল বক্তব্যে। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে প্রতিহিংসা নয়, ভালোবাসা, ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে আবারও আহ্বান জানান জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা এই নেত্রী। ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।
বেগম জিয়া তার বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে দল সঠিক পথে আছে জানিয়ে নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে কাজ করার নির্দেশ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 28 বছর পর দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে ভোটের মাধ্যমে তাদের গ্রহণ বা বর্জনের রায় দেবে জনগণ। এ সময় দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। তৃণমূলের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সভাস্থল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয় সভা। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধরে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জামানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐক্য ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। যারা তাবেদার রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে নেই। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য হতাশা তৈরি করছে। সরকার যেখানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের কথা বলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। জনগণের সমর্থন পেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য থাকবে জানিয়ে তারেক রহমান বলেন, শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্ধিত সভায় দেশের স্থিতিশীলতার স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনের ভাবনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বর্ধিত সভায় সারা দেশের নেতাদের মিলন মেলা পরিণত হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, দীর্ঘ 28 বছর পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ সারা দেশের বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয়েছে। যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভার এখন আলোচনার বিষয়বস্তু কি আমাদেরকে জানাবেন?
ফাতিয়া, ব্যাপক উদ্দীপনা উৎসাহের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘ সময় পর এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে এবং উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এলডি হলের সামনে এখানে বিএনপি নেতাকর্মীদের পদচারণা। বিএনপি বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রাথমিক বার্তা নেতাকর্মীদেরকে দিয়েছেন এবং এই বর্ধিত সভায় ৩৫০০ প্রতিনিধি এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। সহযোগী সংগঠন রয়েছে, একই সাথে জেলা, উপজেলা, নগর, পৌরটির সাধারণ সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব, তারা মূলত এই বর্ধিত সভার প্রতিনিধি হয়ে এসেছেন। মূলত আপনি জানেন যে সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, ১৩তম যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আসলে দলের নীতি পদ্ধতি কি হবে, ভোটের মাঠে আসলে কি বার্তা নিয়ে নেতাকর্মীরা যাবে এবং নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে দলের অবস্থান আসলে কিভাবে তৈরি করা হবে, এসব বিষয়ে মূলত আজকে নেতাকর্মীদেরকে বার্তা দেওয়া হবে। সূচনা বক্তব্যে আপনি শুনেছেন এবং আজ দ্বিতীয় যে অধিবেশন কিছুক্ষণ পরে শুরু হবে, সে অধিবেশনে মূলত তৃণমূলের যে নেতাকর্মীরা তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সেই বক্তব্যের আলোকে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা সমাপনী বক্তব্যে সুনির্দিষ্টভাবে আসলে দলের নীতি পদ্ধতির বিষয়গুলো তুলে ধরবেন। আজকে যে এখানে বর্ধিত সভার মূল স্লোগান হচ্ছে সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সব ষড়যন্ত্র। আমরা অংশগ্রহণকারী প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আমাদের সাথে দু একজন প্রতিনিধি রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে বাবুল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আসলে কি ধরনের বার্তা নিয়ে আজকে আপনারা যাচ্ছেন? সংবাদ হলো এটা 7 বছর পর আজকে যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা দেশ থেকে তৃণমূলের নেতা কর্মীরা এখানে সভাপতি হয়েছে। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের কাছে সবচেয়ে একটু খুশির সংবাদ হলো আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী এবং আমাদের মাতৃ, নেত্রী মানে হচ্ছে মাতৃ, এটা তো স্বাভাবিক, আমাদের মা আজকে আমরা সামনাসামনি দেখতে পেলাম। দীর্ঘদিন পর উনি টেলিভিশনের সামনে আসলো, আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গেছে তাকে দেখি। তারেক রহমান সাহেব আজকে যে বর্ধিত সভার ব্যবস্থা করেছেন, এই বর্ধিত সভার মধ্য দিয়ে সারা দেশের রাজনৈতিক অবস্থা কি এটা উনি জানবেন, সংগঠনের অবস্থা কি এটা তিনি জানবেন। তিনি আজকে দিক নির্দেশনা দিবেন আমাদের নেতা কর্মীরা কিভাবে আমাদের মধ্যে ঐক্য গড়ে তোলা রাখা যায়। আপনি তো জানেন বিএনপি একটি বিশাল দল, সেই বিশাল দলের মধ্যে বিশাল কর্মী বাহিনী আছে, অনেকের মধ্যে অনেকের মতভেদ থাকতে পারে। সেই সমস্ত মতভেদ ভুলে গিয়ে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে যেমন আমরা বিদায় করেছি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে যেন আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ করে সবাই সঙ্গে এক হাত মিলিয়ে তাল মিলিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতার শীর্ষে আমাদের নেত্রীকে আমরা পৌঁছাতে পারি, সেই লক্ষ্যে আজকে দিক নির্দেশনা দিবেন আমাদের তারেক রহমান। সায়েম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী একরামুল হক সায়েম। ২৪ গণ অভ্যুত্থানের তরুণদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ আগামীকাল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে নতুন দল ঘোষণার জোর প্রস্তুতি। সন্ধ্যার পর শুরু হবে মূল মঞ্চ তৈরির কাজ। এতে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৪ লাখ কর্মী সমর্থক অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলকে। চূড়ান্ত হয়েছে নতুন দলের শীর্ষ কয়েকটি পদের নেতৃত্ব। আদিন সজীবের রিপোর্ট। এই লাল সবুজের বুকে আরও একটি রাজনৈতিক দল আসছে। গণ অভ্যুত্থানের ছাত্র নাগরিকদের এই দলের খবর এখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যার আত্মপ্রকাশ হতে ঘণ্টার ব্যবধান মাত্র। এজন্য প্রস্তুতি শুরু হয়েছে আরও একদিন আগে থেকেই। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং পক্ষকেও।
বাড়তি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর কাজও প্রায় শেষ। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং বিভিন্ন অর্গানাইজেশন যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করেছি। তাদের নিরাপত্তার বিষয় ভেবে আমরা প্রশাসনের সহায়তা চেয়েছি। সেই সাথে আমাদের যারা ভলান্টিয়ার থাকবেন তারা সার্বক্ষণিক থাকবেন। এখানে অনেক রো করা আছে আর কি, যারা রাষ্ট্রদূত আসতেছেন বিভিন্ন দেশে তাদের জন্য বসার জায়গা রয়েছে। নতুন দলের লজিস্টিক ও ভেন্যু ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধি আবু সাইদ লিওন জানান, ঢাকা ও আশপাশের জেলা থেকে যোগ দিচ্ছেন অন্তত 2 লাখ কর্মী সমর্থক, আর সারা দেশ থেকে আসছেন আরো অন্তত 2 লাখ মানুষ। সব মিলিয়ে 4 লাখেরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে শুক্রবারে। বাংলাদেশে প্রথম জনগণের চাওয়ায় জনগণের মাধ্যমে একটি দল হতে যাচ্ছে। সেই দলটি বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল, যত রাজনৈতিক দল ছিল, সকলকে ইনভাইট করেছে। তাদের সকলকে আমরা আমাদের আগামীকালকের প্রোগ্রামে ইনভাইট করেছি। আমরা আশা রাখি তাদেরকে আমরা সম্মানের সাথে রাখতে পারবো এবং সবাইকে নিয়েই আমাদের প্রোগ্রামটা। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহরাও থাকছেন নেতৃত্বের সামনের সারিতে। কোনো দ্বিমত ছাড়াই নাহিদকে আমরা সকলে আমাদের এই কমিটির আহ্বায়ক বা সভাপতি হিসেবে নির্বাচিত আমরা করেছি। সেই রকমই আক্তার হোসেনকে আমাদের জানাকের কমিটি থেকে, আমাদের নির্বাহী বডি এবং আমাদের জেনারেল মিটিং থেকে আমরা আক্তার হোসেনকে সদস্য নির্বাচিত করেছি। এর পরবর্তীতে সার্জিস, হাসনাত এবং যারা অন্যান্য যারা আছেন তাদেরকেও সেম প্রসেসেই যে বিভিন্ন পদবিতে পদায়ন করা হচ্ছে। সেটা আমাদের নির্বাহী কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সবার চাওয়ার প্রেক্ষিতে 28 ফেব্রুয়ারি শুক্রবার তরুণদের এই নতুন দল এবং আয়োজন দেখার অপেক্ষায় দেশের কোটি মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রকল্প পরিচালক SM মনিরুজ্জামান তার অধীনস্থ কর্মকর্তা দিয়ে এই বিষয়টি খতিয়ে দেখার প্রস্তাব করেছেন। প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বেগ জানিয়েছে টিআইবি। মনির হোসেন তপুর 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি। 6 বছর পার হলেও সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশের কাজ এখনো শুরুই হয়নি। তড়িঘড়ি করে ফিরিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তার অর্থ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে কেন ফিরিয়ে দেওয়া হলো অর্থ? প্রকল্পটা প্রণয়ন প্রক্রিয়া থেকে বাস্তবায়ন পরিকল্পনা সব জায়গায় কিন্তু ত্রুটি ছিল এবং সেটা খুবই স্বাভাবিক। তো আবার অডিটেও কোনো বিষয়গুলো চিহ্নিত হয়েছে ইতিমধ্যে। তার উপর ভিত্তি করে অবশ্যই ওভারসাইট বডি হিসেবে মন্ত্রণালয় এবং তাদের পক্ষে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা, এবং এখানে যেহেতু একটা বড় অঙ্কের প্রকল্প জড়িত, সেখানে আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। নিম্নমানের হাই স্পিড বোট ও জিএসএম ডিভাইস কেনা এবং চকরিয়ায় বেড়িবাঁধ ও ভবন নির্মাণে অনিয়মের বিষয় খতিয়ে দেখতে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি মৎস্য অধিদপ্তর। এই ডিপার্টমেন্টে একজন প্রজেক্ট দেখে, ডিডি আছে, ডেপুটি ডাইরেক্টর প্রকল্প বাস্তবায়ন ডিডি, ওনাকে সভাপতি করে করছি।
উনি আমাকে কি তারা রিপোর্টটা দেয়। এখন আপনি যদি ঘরের মধ্যে ঘরের ব্যক্তি দিয়ে যদি তদন্ত করেন সেক্ষেত্রে কি আপনি কি ভালো ফলাফল পাবেন? আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। তদন্ত করছি সৎ মানুষের জন্য, সৎ মানুষ। আপনি শিওর? আমি ব্যাসমেট। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বরাদ্দকৃত 432 কোটি টাকার পর্যাপ্ত নথিও নেই অধিদপ্তরে। 6 বছর ধরে কি করছে আপনি? ভাই ওই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আমি একদম গভর্নমেন্ট মানে কাজের শেষ নাই, চলে যেতে পারলে বাঁচি। প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সহ অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা টিআইবি। এটা জানবেন কিন্তু আপনি ক্যামেরায় শুট করতে পারবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমার ব্যাটারি কম। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 14টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানকার 33,000 কর্মকর্তা কর্মচারীর পাওনা 525 কোটি টাকা আগামী 9 মার্চ থেকে দেয়া শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানান 40,000 কোটি টাকা ঋণ জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। বিদেশে অবস্থান করলে তার পাসপোর্ট বাতিল করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত, এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার 8 টাকা দেওয়া যাবে না। সেটি ছিল আমাদের জন্য কোথার থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি। মোটা অঙ্কের বেতনের লোভে রাশিয়ায় গিয়ে যুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশের অনেক যুবককে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প থেকে ফিরে লোমহর্ষক বর্ণনা দিলেন মেহেরপুরের 4 যুবক। কাজের অনুমোদন ছাড়া রাশিয়ায় যাওয়ায় বাধ্য হয়ে যুদ্ধে নামতে হচ্ছে তাদের। আর এই প্রতারণার সাথে জড়িত দেশি বিদেশি দালাল চক্র। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। হামলা হয়েছিল, ওইখান থেকে আপনার একটা ওই মোটর সেলের একটা সেল এসে এখানে বিজ্ঞাপন করছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আহত হয়ে মস্কোর একটি সামরিক হাসপাতালে কাতরাচ্ছেন গাজীপুরের আবু সুফিয়ান। রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে পায়ে মর্টার শেল ও শরীরে গুলিবিদ্ধ হন তিনি। জানান, ইউক্রেনের সাথে যুদ্ধে বাংলাদেশিদেরকে ফ্রন্ট লাইনার হিসেবে ব্যবহার করছে রুশ সেনাবাহিনী। অথচ ভালো কাজ দেওয়ার কথা বলে তাকে রাশিয়ায় পাঠায় একটি রিক্রুটিং এজেন্সি। এভাবে তার মতো অনেকেই পুতিনের দেশে গিয়ে হচ্ছেন প্রতারিত। আমাদের বাংলাদেশ থেকেও বলছিল যে যেহেতু সেনাবাহিনীর ক্যাম্পের কাজ, আপনারা যাওয়ার পর আপনাদের সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য একটা ট্রেনিং করাবে, আপনারা ওইটা ট্রেনিং করে তারপর আপনারা চাকরিতে যোগ দিবেন। আমরা এখানে আসার পরে যখন ট্রেনিং এ গেলাম, ট্রেনিং এ যাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে না, আসলে আমরা এখানে ক্লিনারের কাজে আসি নাই, আমরা আসছি সেনাবাহিনীর একদম সামরিক বাহিনীতে, বেসামরিক বাহিনী হিসাবে। তখন আমরা কন্ট্রাক্ট বের করে একটা ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে দেখলাম যে হ্যাঁ, আমরা সামরিক বাহিনীতে বেসামরিক সৈন্য হিসাবে যোগ দিছি। গেল নভেম্বরে একই এজেন্সির মাধ্যমে রাশিয়ায় গিয়ে দেশে ফিরেছেন মেহেরপুরের শিলন, মফিজুর, সোহেল, আশিকুর, নারায়ণগঞ্জের অলিদ এবং নোয়াখালীর মুরাদ ও রাহুল। 11 লাখ টাকার বিনিময়ে ক্লিনার পদে চাকরির চুক্তি হলেও তাদের নেওয়া হয় রাশিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে। সেখানে জোর করে রুশ ভাষায় একটি চুক্তিপত্রে সই করানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে আরও 2 লাখ টাকা খরচ করে দেশে ফেরেন তারা। 7-8 ঘন্টা যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে গোলাগুলি এদিকে আর এদিকে মিসাইল পড়ে। আমাদের আমরা তখন ছিলাম বাংকারের ভিতরে। আপনার যখন এই গোলাগুলি হয়, তখন যখন থামে আর কি, যখন থাকে আমাদের সেফ জোনে যখন নিয়ে যাবে, 30-40টা অ্যাম্বুলেন্স এসছে, মানে লাশ নিয়ে যাওয়ার জন্য আর কি। মনে করেন যারা ওই যে আপনার ভিতরে যারা থাকবে তাদের লাশ আনতে পারবে না, হাজার হাজার লাশ পড়ে আছে। ধরে ভাত নাই, তাহলে তাদের শরীর কিভাবে চলবে? যুদ্ধ করা তো পরের কথা, এই শরীরই তো চলবে না, তো যুদ্ধ করবে কি করে? এখানে যুদ্ধে 30 কেজি 40 কেজি ওজন, এই জিনিস বই নিয়ে বাড়বে কি করে? এই দেখি মানুষ আরো, এই আমাদের দেখি তারা বাংলাদেশে আরো যারা আছে তারা কি কান্নাকাটি যে তোরা কোথায় এসেছিস। 70,000 থেকে 2.5 লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে প্রতারণার জাল বুনেছে দালাল চক্র। দেয়া হচ্ছে ওয়ার্ক পারমিট। আর এই লোভে পড়ে মেহেরপুরের একটি গ্রাম থেকেই দালালদের সঙ্গে চুক্তি করেছেন অর্ধশতাধিক যুবক। মোট 5,80,000 টাকা 3 ধাপে আমাদের সাথে নেবে।
আমাদের রাশিয়ায় পাঠাবে, এবং যদি আমাদেরকে রাশিয়ায় নিতে ব্যর্থ হয় 5 মাসের ভিতরে, তাহলে এখানে ক্ষতিপূরণ সহ 10 লক্ষ টাকা দেওয়ার একটা চুক্তিনামা করা আছে। ওরা বলছে যে তোরা আর্মির ক্যান্টনমেন্টে গেলে ওখানে ট্রেনিং করতে হবে 20 দিন, ট্রেনিং করার পরে তোদের $8,000 দেওয়া হবে। তখন এরা এত টাকা দেবে আমাদের কি কারণে দেবে, এটা সন্দেহ হইতেছে। তখন আমাকে বললো যে মামা এই ব্যাপার, আমাদের মনে হয় ওরা ট্রেনিং করে আমাদের যুদ্ধই নামাইতে পারে। দালাল চক্রের খোঁজ করতে গিয়ে 2টি এজেন্সির কল রেকর্ড ধরা পড়ে পুলিশের হাতে। এদের সন্ধানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। আমরা দেখতে পেলাম যে তারা একটু ভীত সন্ত্রস্ত আছে, এই ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না। এটার পেছনে হয়তো এরকমটা হতে পারে, তার যে টাকাটা পে করেছে যদি মুখ খোলে সে টাকাটা হয়তো তারা ফেরত পাবে না, বা যে রাশিয়া যাওয়ার চেষ্টা করছে সেটাও হয়তো ব্যাহত হবে। এই সব কিছু চিন্তা করে তারা আমাদের সামনে মুখ খুলছে না। আমরা আমাদের ওয়েতে আমরা চেষ্টা করছি। মানব পাচারকারী এই দালালদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে না পারলে প্রতারিত হতে পারেন আরো অনেক যুবক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লেখাপড়ার একঘেয়েমি দূর করতে এবারও শিক্ষার্থীদের জন্য বার্ষিক বনভোজনের আয়োজন করল আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ। এতে খুশি শিক্ষার্থীরা। এমন আয়োজনে শিক্ষার্থীদের মানসিক বিকাশ সহ শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা কলেজ শিক্ষকদের। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। 2012 সালে সদর উপজেলার পুলেরহাটে প্রতিষ্ঠিত হয় আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে কলেজটি। এর মধ্যে আছে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষা সফর সহ নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পালন করেছে বনভোজন। নড়াইলের একটি পার্কে অনুষ্ঠিত এই আনন্দ আয়োজনে মেতেছিল দেশি বিদেশি শিক্ষার্থীরা। সব ফ্রেন্ডদের সাথে, টিচারদের সাথে মানে সময় কাটানোর এটাই একমাত্র সুযোগ। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। I am Shifa Abid Hassan from India, Jharkhand. Being in Bangladesh, it's very nice experience because I came to see a lot of culture. প্রত্যেক দিনের এত পড়াশোনার চাপ, পরীক্ষা সবকিছুর মধ্যে থেকে এটা আসলে আমাদের মানে নতুন নতুন জায়গা দেখতে পারি, রিফ্রেশমেন্ট হয়। অ্যাসেসমেন্ট দিয়ে মানে এত কষ্ট হচ্ছিল, তারপরেও আমরা চলে আসছি জাস্ট আমাদের রিফ্রেশমেন্টের জন্য। বছর জুড়ে প্রতিষ্ঠানটিতে কঠোর নিয়মানুবর্তিতার মাঝে বেড়ে ওঠা শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান সহ এই বনভোজন উজ্জীবিত রাখবে বলে জানান প্রতিষ্ঠানটির উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। চাপ মুক্ত করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, যাতে করে ওরা মানসিক চাপটা কমিয়েই পড়াশোনাটা করতে পারে। তার একটা অংশ হিসাবে এই পিকনিক। এই বনভোজন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের প্রধানের। ছাত্রীরা যদি শিক্ষককে শুধুমাত্র তাদের ক্লাসরুমে বা তাদের হসপিটালে টিচার হিসেবে দেখে, তাহলে তাদের ভেতরে যে একটা ভীতি অথবা ছাত্রী শিক্ষক যে দূরত্বটা তৈরি হয়, সেটাকে ঘুচাতে বা সেটাকে সহজ করতে এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। আয়োজনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাইফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ শিক্ষকবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন জানিয়ে দেব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভোজ্য তেলের সরবরাহ ঘাটতির জন্য শুধু সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, বিক্রেতারাও দায়ী বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি জানান, রমজানের বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের কার্যক্রম বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে ভোক্তার ডিজি বলেন, তেল নিয়ে কেউ সিন্ডিকেট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তেলের সরবরাহ কমিয়ে দেওয়ায় ইতোমধ্যে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ।
আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 600 ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরেই এই 4 জিম্মির লাশ হস্তান্তর করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে 4 জন জিম্মির লাশ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। গত সপ্তাহে এদের মুক্তি দেওয়ার কথা ছিল। জিম্মিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল। বিদ্রোহী ফেডারেল কর্মীদের এবার বরখাস্ত করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি খরচ কমাতে তার উপদেষ্টা ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের উদ্যোগের প্রশংসাও করেছেন ট্রাম্প। এ সময় অর্থশাস্ত্রে নিজের নেওয়া পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে ইলন মাস্ক বলেন, মার্কিন প্রশাসনের প্রযুক্তি খাতকে ঢেলে সাজাতে চান তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীদের প্রতি সপ্তাহের কাজের তালিকা বা হিসাব দিতে সম্প্রতি একটি ইমেল পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। ইমেলের জবাব না দিলে কর্মীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়, যা নিয়ে এখন সমালোচনার ঝড় আমেরিকা জুড়ে। ট্রাম্প প্রশাসনের উপর ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মকর্তারা। এ নিয়ে তোপের মুখে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক। মাস্কের কঠোর নীতির আওতায় বহু কর্মকর্তাকে ছাঁটাই এবং ইমেলের জেরে ফেডারেল সরকারের ভেতরে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। কিছু সংস্থা মাস্কের ইমেলের জবাব না দেওয়ার ঘোষণাও দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI ও পররাষ্ট্র দপ্তরের ট্রাম্প নিযুক্ত কর্মকর্তারা নিজেদের কর্মীদের চেইন অফ কমান্ডের বাইরে কারো ইমেলে সাড়া না দেবার আহ্বান জানিয়েছে। তবে মন্ত্রিসভার বৈঠকে ফেডারেল কর্মীদের পাল্টা ইমেলের জবাবের কড়া সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে মার্কিন এই ধনকুবেরের প্রশংসা করেন তিনি। আমি মনে করি ইলন মাস্ক একটি ভালো আইডিয়া দিয়েছেন। যারা ইলন মাস্কের ইমেলের জবাব দেবে না, আমরা তাদের বরখাস্ত করব। দেশের জন্য যেটা ভালো আমরা সেটাই করার চেষ্টা করছি। প্রশাসনে অনেক অযোগ্য লোক রয়েছে, তাদের আমরা খুঁজে বের করব। মন্ত্রিসভার সদস্য না হলেও সরকারি দক্ষতা বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ইলন মাস্ক। সেখানে ট্রাম্প প্রশাসন ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব ও যুক্তি তুলে ধরেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আসলে আমি মার্কিন প্রশাসনের প্রযুক্তি বিভাগকে আরো উন্নত করতে চাই। এখানে অনেক পুরনো সিস্টেম রয়েছে, আর্থিকভাবে আমাদের অনেক ঘাটতি রয়েছে, সেটাও পূরণ করতে চাই। আমরা চাই যারা ভালো কাজ করছেন সেটা সবাই জানুক এবং তাদের ধরে রাখতে চাই। কিন্তু যারা আমাদের অপরিহার্য নয়, তারা ঠিকমতো কাজ করছেন না, অথচ সরকার ও জনগণের টাকার বেতন নিচ্ছেন, এটা আর হতে দেয়া যায় না। 23 লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও তা ঢেলে সাজানোর দায়িত্বে আছেন ট্রাম্প প্রশাসনের নতুন সৃষ্টি করা সরকারি দক্ষতা বিভাগ DOGE এর প্রধান ইলন মাস্ক। তার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের ডিজিটাল সার্ভিসের ডেটা সায়েন্টিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, IT প্রধান সহ 21 জন প্রযুক্তি বিশেষজ্ঞ। তবে ইলন মাস্কের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কিছু কর্মকর্তা। শরীফুল ইসলাম, ATN বাংলা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে গেছে। গ্রুপে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার। একই মেরুতে দাঁড়িয়ে থাকা দুদল কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে। বাংলাদেশের 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের সম্ভাব্য শেষ ICC ইভেন্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই গিয়েছিল টাইগাররা, কিন্তু টানা পরাজয়ে সব শেষ। দলকে চরমভাবে হতাশ করেছেন 2 সিনিয়র মুশফিক, মাহমুদুল্লাহ। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। রাওয়ালপিন্ডিতে ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 3টায় নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সংবাদ শেষ করছি, তার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে, মন্তব্য বেগম খালেদা জিয়ার। ইস্পাত কঠিন ঐক্যে সকল চক্রান্ত নস্যাৎ করে দেবার আহ্বান।
দীর্ঘদিন পর বিএনপির বর্ধিত সভায় সারা দেশের নেতাদের মিলনমেলা, সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি হচ্ছে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের নায়কদের নেতৃত্বে কাল নতুন দলের নাম ঘোষণা, অংশ নিচ্ছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রায় 4 লাখ কর্মী সমর্থক। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনের প্রস্তুত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের, সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ। এবং মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে হয়নি তদন্ত কমিটি, পরিচালকের অধীনস্থ কর্মকর্তা দিয়েই খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।